সিলেটের শ্বশুরবাড়ি থেকে প্রচারণা শুরু। তারেক রহমানের ভোট চাইলেন, ধানের শীষে ভাষণ দেবেন বিএনপির জনসভায়। দুপুরে ঢাকার মিরপুরে নির্বাচনী জনসভা জামায়াতের। ঢাকা বিশ্ববিদ্যালয় কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে এনসিপির প্রচার কর্মসূচি। নির্বাচনী প্রচারণা এবার পোস্টার ব্যবহার নিষিদ্ধ, আচরণবিধি প্রতিপালনের দায়িত্বে মাঠে নেমেছেন ম্যাজিস্ট্রেটরা। ভোটের অর্ধেক অংশীদার নারীরা গেম চেঞ্জারের ভূমিকায়। অধিকার চান, চান বন্ধ হোক নারীর প্রতি সহিংসতা। এবং গণহত্যা মামলায় ওবায়দুল কাদের ও নাসিমের বিরুদ্ধে আছে অভিযোগ গঠনের আদেশ। সায়েদ হত্যা মামলায় হবে যুক্তিতর্ক। আমন্ত্রণ, সংবাদ সকালে শুনছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। জাতীয় নির্বাচন সামনে রেখে সিলেট থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11:30টার দিকে স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে পুরো মাঠ। এর আগে বুধবার রাত থেকেই সেখানে অবস্থান নেয় নেতাকর্মীরা। জনসভায় সিলেটের পাশাপাশি সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা অংশ নিচ্ছেন। জনসভা মঞ্চ থেকে ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি সিলেটবাসী সহ দেশের জন্য বিএনপির পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান। সিলেটের জনসভা শেষে ঢাকার পথে মৌলভীবাজারের শেরপুর, হবিগঞ্জের শাস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, কিশোরগঞ্জের ভৈরব, নরসিংদী ও নারায়ণগঞ্জের জনসভায় ভাষণ দেবেন তারেক রহমান। ভোট দিতাম পারছি না, ভোট দিন না পাইছি 17 বছরে ও আমরা আইছি। ধানের শীষকে বা সারা বাংলাদেশে জয়যুক্ত করে প্রমাণ করে দিব যে আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তারেক জিয়ার বাংলাদেশ। আমরা আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে বিএনপি সরকার আসলে দেশ উন্নতি হবে। বিএনপির জনসভার খবর জানাতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। যুক্ত হচ্ছি সাইফুল রিপন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জনসভা কি শুরু হয়েছে কিনা এবং নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, কতটা উচ্ছ্বসিত তারা, জানাবেন। অতসী, আজকে বিএনপির যে প্রথম নির্বাচনী জনসমাবেশ আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই জনসমাবেশকে কেন্দ্র করে এর শুরু হওয়ার নির্ধারিত সময় 11:30 থাকলেও কিন্তু ভোর থেকেই সিলেট সহ আশেপাশের যে বিভিন্ন জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের স্রোত নেমেছে এবং ইতিমধ্যেই আলিয়া মাদ্রাসা মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নেতাকর্মীদের ভিড়ে। এবং বিএনপির যেই রীতি অনুযায়ী প্রতিবারই কিন্তু এই আলিয়া মাদ্রাসা মাঠে জনসমাবেশ এবং তার আগে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এবং শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে বিএনপির যে প্রতিবার নির্বাচনী প্রচারণা শুরু করার রীতি রয়েছে, এবার কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সেই রীতিরই কিন্তু সেটি অনুসরণ করেছেন। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবিত অবস্থায় এই যে আলিয়া মাদ্রাসা মাঠ, সেই আলিয়া মাদ্রাসা মাঠে টিপাইমুখী বাঁধের বিরুদ্ধে আন্দোলনের যেমন অংশগ্রহণ করেছেন বিএনপির যে সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেন, ইলিয়াস আলীকে গুম করার ঘটনায় তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে নানা ইস্যুতে কিন্তু দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই আলিয়া মাদ্রাসায় বিপুল সংখ্যক কিন্তু জনসমাবেশে অংশগ্রহণ করেছেন। এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবিত অবস্থায় তার প্রতিটি নির্বাচনের যে কার্যক্রম সেটি এই সিলেটের হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার এবং হযরত শাহপরান রহমাতুল্লাহি আলাইহির মাজারের জিয়ারতের মধ্য দিয়ে তিনি সব সময় নির্বাচনী প্রচারণা শুরু করতেন। এবং তার ধারাবাহিকতায় কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও সেই একইভাবে আজকের এই নির্বাচনী প্রচারণা শুরু করছেন। এবং আজকের এই নির্বাচনী প্রচারণা প্রথম জনসভার পর কিন্তু তারেক রহমান আরও প্রায় 6টি পথসভায় এবং জনসভায় তিনি অংশগ্রহণ করবেন। এবং আমরা যতটুকু জেনেছি এই সফরে তারেক রহমান এই আলিয়া মাদ্রাসার যে নির্বাচনী
সমাবেশের উদ্বোধন করবেন। নির্বাচনী প্রচারণার প্রথম জনসমাবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এরপর আজকেই এই সিলেট সহ ঢাকা পর্যন্ত পৌঁছাতে 7টি জেলায় কিন্তু তিনি জনসভা এবং পথসভায় অংশগ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। রিপন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট সফরে তারেক রহমান শুরু করেছেন বিএনপির নির্বাচনী প্রচারণা। সে বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এদিকে শ্বশুরবাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির জন্য সবার কাছে দোয়া চান তিনি, সেই সঙ্গে নিজের জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান। ফরুক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আলী আকাশ। রাত 1টা, তবু গোটা গ্রাম জেগে আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য। 21 বছর পর শ্বশুরবাড়ি গেলেন তিনি, সাথে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। বুধবার সকাল থেকেই তারেক রহমানের শ্বশুরবাড়িতে ছিল তার আগমন উপলক্ষে বিশাল আয়োজন। আশেপাশে মানুষ এসে স্লোগান দিতে থাকেন দুলাভাই দুলাভাই বলে। শ্বশুরবাড়ির মানুষদের আন্তরিকতায় মুগ্ধ তারেক রহমান দোয়া চাইলেন চেয়ারে দাঁড়িয়ে। এলাকার মেয়ে জুবাইদার সম্মান রক্ষার কথা বলে ধানের শীষে ভোট চাইলেন। এখন আমিও কিন্তু আপনাদের সন্তান, এই পরিবারের অংশ হিসাবে, এই পরিবার সদস্য হিসাবে আমিও এই এলাকার সন্তান। কাজে আমারও আপনাদের কাছে দাবি রয়ে গেল, এই সেই দাবি 12 তারিখে ইনশাআল্লাহ এই এলাকা থেকে ধানের শীষ জয়যুক্ত হবে আবারও। রাত 12টা পেরোনোর পরই 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা। আর শ্বশুরবাড়ির আঙিনা থেকে প্রথম ভোট চাইলেন তারেক রহমান। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। এক্সপার্ট ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। সারা দেশে শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা। তফসিল অনুযায়ী ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘন্টা আগ পর্যন্ত চালানো যাবে এই প্রচারণা। প্রচারে প্রার্থী, ভোটার ও সমর্থকদের মেনে চলতে হবে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা। এবার পোস্টার ব্যবহার করা যাবে না, তবে লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন ও ব্যানার ব্যবহার করা যাবে। আচরণ বিধিমালা প্রতিপালন হচ্ছে কিনা তা দেখাশোনার জন্য নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করছেন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এবারে নির্বাচনের প্রচারণা নিয়ে জানাতে টাঙ্গাইল ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ ও নাহিদ হাসান তিতাস। প্রথমেই চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কেমন প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা? আজ থেকে যেহেতু প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হলো, এবং এই প্রচারণাকে ঘিরে নেতাকর্মীরা আসলে কতটা উচ্ছ্বসিত, কি বলছেন তারা, আমাদেরকে জানাবেন। জি অতীশী, আপনি জানেন যে আগামীকালকে যে প্রতীক বরাদ্দ হয়েছে, সেই প্রতীক বরাদ্দের পরেই কিন্তু নেতাকর্মীদের মধ্যে, যারা প্রার্থী রয়েছে তাদের মধ্যে কিন্তু আনন্দ বিরাজ করছে, উৎসাহ বিরাজ করছে। এবং আপনি জানেন যে আসলে প্রতীক বরাদ্দের অপেক্ষায় ছিল না, প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীরা এবং নেতাকর্মীরা স্ব এলাকাতে তারা প্রচারণা চালিয়েছে, যারা দলীয় মনোনয়ন পেয়েছে তারা, এবং পাশাপাশি অন্য যারা প্রার্থী রয়েছে তারাও তাদের মতো করে প্রচারণা চালিয়েছে। এবং গতকালকে এই প্রতীক বরাদ্দ হওয়ার পরেই মূলত এই নেতাকর্মীরা উচ্ছ্বাসিত এবং গতকালকে থেকে তারা প্রচারণা নেমেছেন। এবং আমি যে এলাকাটি রয়েছি এটি হচ্ছে টাঙ্গাইল 2 আসন, ভুয়াপুরে। এবং এইখানে আসলে এই এখন পর্যন্ত নেতাকর্মীদের প্রচারণা না দেখতে পারলেও টাঙ্গাইল 5-এর যিনি প্রার্থী রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, তিনি সকাল থেকেই প্রচারণায় শুরু করেছেন। এবং এই যে টাঙ্গাইলের 8টি আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে এই যে প্রচার আজকে থেকে যেহেতু শুরু হবে, এবং আরেকটি বিষয় হচ্ছে যে নির্বাচনী প্রচারণায় এবার যেহেতু পোস্টার নিষিদ্ধ রয়েছে, যে কারণে আসলে এই রাস্তাঘাটগুলোতে পোস্টার এখন পর্যন্ত দেখা যায়নি। এবং পাশাপাশি যারা এই প্রার্থী রয়েছেন তারা এই দুপুরের পরেই তাদের আনুষ্ঠানিকতা শুরু করবেন প্রচারণা দিয়ে। এবং তারা অনেক প্রার্থী তারা হচ্ছে এই সমাবেশের মাধ্যমে তারা আজকে দুপুরের পর থেকে প্রচারণা শুরু করবে আর কি। এই ছিল টাঙ্গাইলের প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব কুষ্টিয়াতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তিতাস জানাবেন সেখানে প্রচারণা নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে।
অভিজিৎ, প্রতীক বরাদ্দের পর টাঙ্গাইলের মতো কুষ্টিয়াও কিন্তু শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল। অর্থাৎ প্রার্থীরা কিন্তু প্রথম দিনের প্রচারণায় সকাল থেকে ছুটেছেন বিভিন্ন যারা ভোটার রয়েছে তাদের ডোর টু ডোর। আমি রয়েছি কুষ্টিয়া 2 আসন মিরপুরের নোয়াপাড়া বাজারে। এখানে বিএনপির যে মনোনীত প্রার্থী রয়েছেন যিনি ব্যারিস্টার রাকিব রৌজুব চৌধুরী, তিনি নির্বাচনী প্রচারণা করছেন। আমি তার সাথে একটু যুক্ত হতে চাই। আসলে আস্ত নির্বাচনের প্রচারণার প্রথম দিন কেমন সাড়া পাচ্ছেন এবং আসলে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা বা প্রচারণা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচন কমিশনের শিডিউল অনুযায়ী আজকেই নির্বাচনের আনুষ্ঠানিক যে নির্বাচনী প্রচারণা তা শুরু হয়েছে। আমরা এখানে একটি বাজারে নির্বাচনী প্রচারণা শুরু করেছি এবং পাশে একটি মাদ্রাসায় আমরা দোয়া মাহফিলের মাধ্যম দিয়ে আমরা আসলে মূলত এই নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। এখানে জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের পক্ষে। আমি এলাকার সন্তান, আমি বিশ্বাস করি যে জনগণ দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেনি, সে কারণে জনগণ উদ্গ্রীব হয়ে আছে ভোট দেওয়ার জন্য। ভোটের আমেজ যথেষ্ট রয়েছে এবং আমি বিশ্বাস করি যে ধানের শীষের পক্ষেই জনগণ থাকবে বলে আমার প্রত্যাশা রয়েছে। যেমনটি শুনছিলেন, আসলে প্রার্থী যেটি বলছিলেন যে আসলে তার জয়ের ব্যাপারে কিন্তু তিনি অনেকটাই নিশ্চিত এবং নির্বাচনী যে প্রথম দিনের যে প্রচারণা এতে কিন্তু কোনো ধরনের কোনো শঙ্কা নেই। আমি একটু জানিয়ে রাখতে চাই অতসী যে কুষ্টিয়ার 4টি আসন রয়েছে, 4টি আসনের মধ্যে কুষ্টিয়া 1 আসনে কিন্তু ত্রিমুখী একটি লড়াইয়ের আভাস মিলছে আমাদের কাছে। এখানে বিএনপি, জামাত এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াইয়ের আভাস রয়েছে। এছাড়া কুষ্টিয়া 2 এবং 3 আসনে কিন্তু মূল লড়াইটা হবে জামাত এবং বিএনপির মধ্যে। আসলে আমি একটু জানিয়ে রেখেই শেষ করব যে কুষ্টিয়া কিন্তু 25 জন বৈধ যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রচারণায় অংশগ্রহণ করেছে এবং নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। অতসী, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণার খবর জানাতে কুষ্টি এবং টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানীর মিরপুরে জনসভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার দুপুর 2টায় রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে জনসভার মধ্য দিয়ে দলটির প্রচারণা শুরু হবে। এতে জামায়াত আমির শফিকুর রহমান সহ 10 দলীয় জোটের নেতারা উপস্থিত থাকবেন। এই এলাকাটি ঢাকা 15 আসনের অন্তর্ভুক্ত জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমানের নির্বাচনী এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত 3 নেতার মাজার এবং শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৃহস্পতিবার সকাল 10:30টায় মাজার ও কবর জিয়ারত শেষে তারা প্রচার কর্মসূচি শুরু করে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সহ কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন সংসদীয় আসনে দলটির মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। 2026-এর নির্বাচনী লড়াইয়ে প্রধান ফ্যাক্টর হয়ে উঠেছেন নারী ভোটাররা। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী 12,76,00,000 ভোটারের প্রায় অর্ধেকই নারী। জয় পরাজয় নির্ধারণে তাদের ব্যালটই হতে পারে গেম চেঞ্জার। তবে ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের অধিকার আদায় কতটা সচেতন নারীরা, সেই উত্তর খুঁজেছেন তন্দ্রাতারণ্য। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন ঘিরে চলছে নানা মত দ্বিমতের লড়াই। তবে সব সমীকরণ ছাপিয়ে আলোচনায় এখন নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা। এবারের ভোটে মাঠের উত্তাপে বড় শক্তি হয়ে উঠেছে নারী ভোটাররা। দেশের 6,28,00,000-এরও বেশি নারী ভোটার নির্ধারণ করবেন প্রার্থীর ভাগ্য। তবে কোনো শক্তির প্ররোচনায় নয়, বরং সচেতন বিচারক হয়েই এবার কেন্দ্রে যেতে প্রস্তুত দেশের নারী শক্তি। আমার সাথে তাদের পুরোপুরি মত না মিললেও আমাদেরকে নিয়ে ওরা ভাববে। অ্যাজ আ ওমেন মাইসেলফ আমি চাবো যে আমাদেরকে নিয়ে
কিছু করুক। নারীদের উন্নয়নের পাশাপাশি দেশের সকল উন্নয়নের দিকে ফোকাস করবেন। দীর্ঘ 17 বছরের পারিবারিক ও গণ্ডিবদ্ধ রাজনীতি থেকে বেরিয়ে বিচার বিশ্লেষণ করেই এবার ব্যালটে রায় দিতে চান তারা। 17 বছরে তো আমরা সুষ্ঠু নির্বাচন দেখিনি, তো এবার যেহেতু একটা সুষ্ঠু নির্বাচন হতে চলেছে, তো আমাদের এক্সপেকটেশন অনেক বেশি, নারীদের প্রবলেমগুলোকে বুঝবে। আমার ফ্যামিলি কোন দল করে বা আমার ফ্রেন্ডসরা কোন, আমার এটা দেখার বিষয় না। আমার যাকে চৌকুমন হবে আমি তাকেই দিব। গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকারের বিকল্প নেই। বছরের পর বছর নারীর প্রতি সহিংসতা বাড়িয়েছে উদ্বেগ। তাই নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করতে চান তারা। বাসা থেকে বের হওয়ার সময় যেন ভাবতে না হয় যে আমরা বাসায় কি ঠিক মতো ফিরবো কি ফিরবো না। রাতে দিনে যে কোনো সময় আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের উল্টাপাল্টা কমেন্টের শিকার হতে হবে না, আর হলেও তার জন্য বিচার করা হয়। স্বাধীনভাবে নারীর ভোটাধিকার প্রয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক ক্ষমতায়নে নারীদের সচেতন হওয়া জরুরি। তারা মনে করে যে নারীরা সচেতন হয়ে উঠেছে এবং তারা আমাদেরকে ভোট দেবে না যদি আমি কোনো পরিষ্কারভাবে তাদেরকে বুঝাতে না পারি যে আমি ক্ষমতায় গেলে তাদের জন্য কি করব। যে আপনারা যদি আমাদের এই ব্যাপারটার প্রতি নজর না দেন তাহলে আমরা আপনাদেরকে ভোট দেব না। এবারের ভোটে জয়যুক্ত যে দলটি আসবে, কোনো একটি ভুল সিদ্ধান্ত বাংলাদেশের নারীদের ভবিষ্যৎকে নির্ধারণ করবে। অর্থাৎ বাংলাদেশের মেয়েদেরই সিদ্ধান্ত নিতে হবে এই মুহূর্তে। 51% ভোটারকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কি সিদ্ধান্ত নিবে। ভোটে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বদলে দিতে পারে আগামীর রাজনীতির গতিপথ, মত বিশ্লেষকদের। ভোট উৎসবের আমেজে সোচ্চার নারীরা, তাদের চাওয়া নিরাপত্তা ও অধিকার সুরক্ষা। গতানুগতিক রাজনৈতিক বলয় ভেঙে নারীদের এই সচেতনতা নির্বাচনের মাঠে কতটা ভূমিকা রাখবে তাই এখন দেখার অপেক্ষা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। এদিকে 3 নেতার সমাধি ও ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী প্রচার কার্যক্রম। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন আপনি, এবং কখন শুরু হবে প্রচার কার্যক্রম এনসিপির জানাবেন। নির্বাচনী ডামাডোল বেজে গেছে এবং তারই অংশ হিসেবে প্রত্যেক রাজনৈতিক দলও তাদের প্রচারণামূলক যে সফর তা শুরু করে দিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী প্রচারের যে সফর তা গতকাল থেকে শুরু করেছে এবং আজ 3 নেতার মাজার এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার যেই কাজ তারা শুরু করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 10:30টা নাগাদ তাদের 3 নেতার মাজারে আসার কথা রয়েছে এবং সেই জন্যই আমরা অপেক্ষা করছি সকাল থেকে। এবং এখানে মাজার জিয়ারত শেষে তারা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন এবং এরপরে হয়তো আমরা আপনাদেরকে জানাতে পারবো যে কবর জিয়ারতের পর তারা কি সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া যতটুকু আমরা জেনেছি যে 25 তারিখ থেকে তারা তাদের যে নির্বাচনী সফর তা শুরু করবে এবং সেই নির্বাচনী সফরে কোন কোন জেলায় তারা যাবেন তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে আপনারা জানেন যে জামাত, এনসিপি, হেফাজতের যে 10 দলীয় জোটটি রয়েছে সেই 10 দলীয় জোটের নির্বাচনী প্রচারণা 23 তারিখ থেকে শুরু করা হবে এবং তা জামাতের আমির আগামীকাল 23 তারিখে পঞ্চগড়ে যাবেন এবং আপনারা দেখছেন যে তাদের যে আগমন উপলক্ষে এখনো তেমনটা জনসমাগম শুরু হয়নি, কিন্তু যারা মিডিয়ার কর্মীরা রয়েছেন বা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন এবং এনসিপি যারা নেতাকর্মীরা আছেন তাদেরও আমরা দেখেছি কয়েকজন আসা শুরু করেছেন এবং 10:30টা নাগাদ আমরা হয়তো তাদের উপস্থিতি দেখতে পারবো। এবং আপনারা জানেন যে 2024-এর গণ অভ্যুত্থানের পরবর্তী যেই নতুন রাজনৈতিক দলটি রয়েছে তাদের এই প্রথম তারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। তো এই ছিল 3 নেতার মাজারের সামনে থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত ছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা। এনসিপি নির্বাচনী প্রচার কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক। সেখানকার খবর জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কেমন দেখছেন প্রচারণ এবং কি বলছেন প্রার্থী ও তার কর্মী সমর্থকরা, জানাবেন।
যদি অতসী একটু বলি যে ঠিক সকাল 9:30 নাগাদ কিন্তু ঢাকা 16 আসনের বিএনপির যে মনোনীত প্রার্থী আমিনুল হক তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে তিনি মিরপুর 10 নম্বর সেকশন যে এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু তিনি ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন এবং তিনি আসলে ভোটারদের কাছে আমরা জানতে চেয়েছিলাম আসলে তিনি কোনো প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন না, তবে তিনি যতটুকু কাজ করতে পারবেন সেই কাজগুলো আসলে আপনার তিনি কিন্তু করার প্রতিশ্রুতি নিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে কিন্তু তিনি আসলে ভোটারদের কাছাকাছি যাচ্ছেন এবং সেই সাথে তিনি কিন্তু তার একটা ইশতেহার কিন্তু তিনি দিয়েছেন, সেই ইশতেহার কিন্তু আসলে তিনি আপনার জনগণের কাছে কিন্তু আসলে তিনি পৌঁছে দিচ্ছেন এবং যদি একটু বলি যে আজকে কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু এবং সেই শুরুর প্রারম্ভেই কিন্তু আপনার এই ঢাকা 16 আসনের যিনি মনোনীত প্রার্থী আমিনুল হক তিনি কিন্তু আসলে প্রথম এই প্রচারণা শুরু করছেন ঠিক সকালেই এবং আমরা দেখেছি যে বিএনপির আরেক নেতা তাবিদ আওয়াল তিনি কিন্তু আসলে আপনার তার এই প্রচারণায় অংশ নিয়েছেন, আমরা সেটি দেখেছি এবং বিপুল সংখ্যক কিন্তু আপনার তিনি ভোটারদের সাথে নিয়ে এবং সেই সাথে কিন্তু তার দলীয় নেতাকর্মীর সাথে নিয়ে কিন্তু তিনি এই প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং যদি একটু বলে আমরা তার সাথে কথা বলেছি যে আসলে সাথে আমরা তার সাথে আসলে কথা বলেছিলাম, তিনি আর কি বলছেন যে এই আপনার তার সাথে কথা বলেছেন যে তিনি কিন্তু তিনি ভোটারদের আসলে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, আমরা একটু লাইভে আছি যে আজকে কি আপনি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন আসলে জনগণের কাছে? আমি কোনো প্রতিশ্রুতি না, ইতিমধ্যে আমি আমার এই ঢাকা 16 আসনকে কেন্দ্র করে আমি পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনার বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। আল্লাহ যদি আমাকে রহম করে এবং আমার এই এলাকার সাধারণ মানুষের প্রত্যেকটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের জনগণের রায় নিয়ে নির্বাচিত হবে। ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব এবং সেই পরিকল্পনা মাফিক প্রত্যেকটি পরিকল্পনাকে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক শুরু করেছেন নির্বাচনী প্রচারণা, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ 7 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। জুলাই অভ্যুত্থানকালে আন্দোলনকারীদের উপর হামলা, উস্কানি ও নির্দেশনার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মামলার জন্য আসামিরা হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসিফ ইনান। একই সঙ্গে ট্রাইব্যুনাল 2 আবু সায়েদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সিলেটের একটি হোটেলে যুব পরিকল্পনা নিয়ে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, সরাসরি চলে যাচ্ছে সেখানে। ভেজিটেবল চেষ্টা করবেন বেশি খাওয়ার জন্য, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তাহলে কার্ডিয়াক সমস্যা কম হবে। এই ধরনের বিভিন্ন বিষয়গুলো মানুষকে অ্যাওয়্যার করবে। কেন অ্যাওয়্যার করা প্রয়োজন, মানুষকে কেন এই বিষয়গুলো জানানোর প্রয়োজন? কারণ ওই যে ওসমানী মেডিকেল কলেজে প্রতিদিন 2000 কিউ হচ্ছে, ওই কিউটাকে আমরা কমিয়ে আনতে চাইছি। আমরা ওই লাইনটাকে ওসমানী মেডিকেল কলেজের ক্যাপাসিটি হচ্ছে 1000 মানুষকে ট্রিটমেন্ট দেওয়ার প্রতিদিন। আমরা যদি এই কিউটাকে ধীরে ধীরে কমিয়ে আনতে পারি, আপনি তাহলে
কিউটাকে কমিয়ে আনলে সরকারের উপরে খরচ কম পড়বে, প্রেশারটা কম পড়বে, খরচের স্টেটের খরচটা কম পড়বে, এবং যেই মানুষগুলো যাবে ট্রিটমেন্টের জন্য সেই মানুষগুলো আস্তে আস্তে বেটার ট্রিটমেন্ট পাবে এরকম। এবং আমাদের বোন যে বললো যে হসপিটালের বারান্দায় মানুষ শুয়ে থাকে বেডের অভাবে, সেটার পরিমাণও আস্তে 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 কমে আসবে। এটা যে 1 সপ্তাহ 1 বছর 2 বছরই যে ব্যাপারটা হয়ে যাবে তা না। আপনি যখন শুরু করবেন কাজটা, পলিসি নিয়ে যখন কাজ শুরু করবেন সময় লাগবে, কিন্তু আমরা কনফিডেন্ট ইনশাল্লাহ আমরা সকলে মিলে যদি কাজ করি, আপনাদের মতন ইয়াং ডাক্তাররা যখন ফুল ফ্লেজেড ডাক্তার হয়ে আপনারা কাজ করবেন, আমরা ওই গোল আমাদের ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবো। আর কেউ কোনো আসসালামু আলাইকুম, আমি ডক্টর গালিব, ওসমানী মেডিকেল কলেজে সার্জারিতে এফসিপিএস ট্রেইনি হিসেবে। আবার মেডিকেল প্রশ্ন? আচ্ছা বলেন। আমার প্রশ্ন যেটা হচ্ছে, মানে আমাদের আমরা অনেক কিছু দেখি স্যার, যখন যে ডিসেন্ট্রালাইজ হচ্ছে অনেক দেশে, উন্নত দেশগুলোতে ডিসেন্ট্রালাইজ হচ্ছে, আমাদের টারশিয়ারি হসপিটালগুলোর ডিসেন্ট্রালাইজ করার কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? দর্শক সরাসরি কথা বলছেন তারেক রহমান, সেখানেই যুক্ত ছিলাম আমরা। দেখছেন সংবাদ সকাল। ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ বাগেরহাট। স্বাধীনতার 5 দশকেও বদলায়নি এখানকার মানুষের ভাগ্যরেখা। ক্ষমতার পালাবদলে প্রভাবশালীরা নেতৃত্ব এলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি জনজীবনে। তাই এবার শুধু আশ্বাস নয়, সুন্দরবনের সুরক্ষা, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন আর উন্নত যোগাযোগ ব্যবস্থার নিশ্চয়তা চান বাগেরহাটবাসী। শেখ আহমেদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। ষাট গম্বুজের রাজকীয় আভিজাত্য আর সুন্দরবনের অবারিত সবুজে ঘেরা জনপদ বাগেরহাট। খানজাহান আলীর স্মৃতিধন্য এই জেলা যেমন ঐতিহ্যে সমৃদ্ধ, তেমনি অর্থনৈতিক সম্ভাবনায় অনন্য। পর্যটনের পাশাপাশি দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর, রামপাল বিদ্যুৎ কেন্দ্র আর সাদা সোনা খ্যাত এখানকার চিংড়ি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনপদ। সুপেয় পানির হাহাকার, নদী ভাঙ্গনের দীর্ঘশ্বাসের পাশাপাশি অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তি এখানকার মানুষের নিত্যসঙ্গী। আমরা চাই যে যারা উন্নয়ন করবে তাদের খুব খারাপ অবস্থার মধ্যে আছে। অনেকদিন ধরে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হচ্ছে না। বর্তমানে চিকিৎসা ব্যবস্থা খুবই নগণ্য অবস্থা, একেবারে ভঙ্গুর পরিস্থিতি বললেই চলে। এবার আর আশ্বাসে বিশ্বাসী নন। কর্মসংস্থান, শিল্পায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নদী ভাঙ্গনের স্থায়ী সমাধান চান এখানকার ভোটাররা। যোগাযোগ ব্যবস্থার উপর একটি বেশি গুরুত্ব দেবেন। আমাদের মোংলা বন্দর কেন্দ্রিক যদি আমরা কার্যক্রম বাড়াতে পারি, এখানে ব্যবসা বাণিজ্য দিয়ে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে লেভেলে আমরা কাজ করতে পারবো। এমন বাস্তবতায় নির্বাচনী মাঠে নেমেছেন প্রার্থীরা। কেউ বলছেন মোংলা বন্দরের কার্যকর ব্যবহার নিশ্চিত করে শিল্পায়নের কথা, কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন কর্মসংস্থান, উন্নত স্বাস্থ্যসেবা আর জলাবদ্ধতা নিরসনের টেকসই সমাধানের। মেডিকেল কলেজ স্থাপন করা এবং আমাদের বাগেরহাটে যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটা রয়েছে, একটা মনিটরিং সেল আমরা গঠন করব স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। তাদের ব্যথা বেদনা দূর করার জন্য সর্বোচ্চ নিজের যোগ্যতাটুকু ঢেলে দেব ইনশাআল্লাহ। 9টি উপজেলা, 3টি পৌরসভা নিয়ে গঠিত বাগেরহাটের 4টি সংসদীয় আসনে মোট ভোটার 13,61,111 জন। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, বাগেরহাট।